বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আচ্ছা, একবার ভাবুন তো, এমন একটা ফোন হাতে নিয়ে ঘুরছেন যেটা দেখতে একদম স্লিম, ভীষণ স্টাইলিশ, কিন্তু ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে 2 দিনেরও বেশি। কেমন যেন অসম্ভব লাগছে, তাই না? টেকনো কিন্তু তাদের নতুন পোভা কার্ভ 2 5G দিয়ে ঠিক এই অসম্ভবকেই সম্ভব করার দাবি করছে। তো চলুন আজকের এই বিশ্লেষণে আমরা চুলচেরা বিশ্লেষণ করে দেখি এই ফোনটা কি আসলেই একটা আলট্রা স্লিম ব্যাটারি মনস্টার, নাকি এর সব আকর্ষণ শুধু বাইরে থেকেই। তো আজকে আমরা কি কি বিষয় নিয়ে কথা বলবো চলুন এক ঝলকে দেখে নিই। আমরা শুরু করব এর ডিজাইন দিয়ে, তারপর দেখব এর ডিসপ্লে, পারফরম্যান্স, মাল্টিমিডিয়া আর অবশ্যই এর সবচেয়ে বড় আকর্ষণ মানে ব্যাটারি নিয়ে। আর একদম শেষে থাকবে আমার চূড়ান্ত মতামত। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক। প্রথমে কথা বলি এর ডিজাইন আর ইন হ্যান্ড ফিল নিয়ে। টেকনো এই ফোনটার ডিজাইনের একটা বেশ গাল ভরা নাম দিয়েছে, ইন্টারস্টেলার স্পেসশিপ ডিজাইন। নামটা যেমনই হোক, ডিজাইনটা কিন্তু আসলেই চোখে পড়ার মতো। আর মজার ব্যাপার হলো, ফোনটা প্লাস্টিকের তৈরি হলেও এর ম্যাট ফিনিশ আর কার্ভড প্যানেলগুলোর কারণে হাতে নিলে মনেই হয় না এটা প্লাস্টিক। একেবারে কাচের ফোনের মতো প্রিমিয়াম একটা ফিল দেয়। আর এর ওপর সহজে আঙুলের ছাপও পড়ে না। ক্যামেরা মডিউলের ডিজাইনটাও বেশ অন্যরকম, যা ভিড়ের মধ্যে ফোনটাকে আলাদা করে তোলে। আর ঠিক এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্নটা, যেটা আমাকেও সত্যি অবাক করেছে। এত পাতলা, এত স্লিম একটা ফোনের শরীরে 8000 মিলি অ্যাম্পিয়ারের মতো বিশাল একটা ব্যাটারি জায়গা করে নিল কিভাবে? এটা নিঃসন্দেহে ইঞ্জিনিয়ারিংয়ের এক দারুণ কেরামতি। ফোনটা 3টা দারুণ আকর্ষণীয় রঙে পাওয়া যাচ্ছে। একটা হলো মেল্টিং সিলভার, যেটা আলো পড়লে দারুণভাবে ঝকমক করে। আরেকটা হলো স্টর্ম টাইটেনিয়াম, যারা একটু ক্লাসিক আর রাশভারী লুক পছন্দ করেন তাদের জন্য। আর সবশেষে আছে মিস্টিক পার্পল, যেটা বেশ ট্রেন্ডি আর স্টাইলিশ। মানে প্রত্যেকটা রঙই ফোনের প্রিমিয়াম ভাবটাকে আরও বাড়িয়ে দেয়। ফোনটা যে কতটা পাতলা তা শুনলে অবাক হবেন, মাত্র 7.42 মিলিমিটার। অনেক নামি দামি ফ্ল্যাগশিপ ফোন যেগুলোতে এর অর্ধেক ক্যাপাসিটির ব্যাটারি থাকে, সেগুলো এর চেয়ে মোটা হয়। 8000 মিলি অ্যাম্পিয়ারের ব্যাটারি নিয়ে এটা সম্ভবত এখন পর্যন্ত বিশ্বের সবচেয়ে স্লিম ফোন। এটা সত্যি অসাধারণ। এবার আসি ওজনের কথায়। এর ওজন মাত্র 196 গ্রাম, যা কিনা একটা আইফোন 15 প্রো ম্যাক্সের চেয়েও হালকা। ভাবা যায়, এত বড় একটা ব্যাটারি থাকার সত্ত্বেও এর হালকা ওজন আর স্লিম ডিজাইনের কারণে ফোনটা দীর্ঘ সময় ধরে ব্যবহার করলেও হাতে কোনো রকম অস্বস্তি লাগে না, খুবই আরামদায়ক। আচ্ছা, ডিজাইন তো গেল, এবার চলুন কথা বলি ফোনটির অন্যতম সেরা আকর্ষণ মানে এর ডিসপ্লে নিয়ে। সত্যি বলতে এর কার্ভড অ্যামোলেড স্ক্রিনটা অন করার সাথে সাথেই একটা ওয়াও ফিলিংস কাজ করে। দুই পাশের বাঁকানো অংশ আর প্রায় না থাকার মতো বেজেল, সব মিলিয়ে যে কোনো ভিডিও বা মুভি দেখার অভিজ্ঞতাকে অন্য এক লেভেলে নিয়ে যায়। স্পেসিফিকেশনের দিক থেকেও এই ডিসপ্লেটা কিন্তু একদম ফ্ল্যাগশিপ লেভেলের। 6.78 ইঞ্চির এই অ্যামোলেড প্যানেলে আছে 144 হার্টজ রিফ্রেশ রেট, মানে স্ক্রোলিং আর গেমিং হবে একদম মাখনের মতো স্মুথ। এর 4500 নেট স্পিক ব্রাইটনেস থাকায় সরাসরি কড়া রোদের নিচেও স্ক্রিনটা থাকবে একদম ঝকঝকে পরিষ্কার। আর একটা দারুণ ফিচার হলো PWM ডিমিং, যেটা কম আলোতে বেশিক্ষণ স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলেও চোখের ওপর চাপ অনেক কমিয়ে দেয়। ডিজাইন আর ডিসপ্লে তো হলো, এবার একটু ভেতরের খবর নেওয়া যাক। দেখা যাক এর পারফরম্যান্স আসলে কতটা শক্তিশালী। ফোনটির ভেতরে শক্তি যোগাচ্ছে মিডিয়াটেকের ডাইমেনসিটি 7100 5G চিপসেট। এটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি, যা পারফরম্যান্স আর ব্যাটারি এফিসিয়েন্সির মধ্যে একটা চমৎকার ব্যালেন্স তৈরি করে। এর পারফরম্যান্সকে স্ন্যাপড্রাগন 7S Gen 2 এর কাছাকাছি বলা যায়। মানে দৈনন্দিন সব কাজ, সোশ্যাল মিডিয়া ব্রাউজিং আর মাঝারি গ্রাফিক্সের গেম খেলার জন্য এটা যথেষ্ট চেয়েও বেশি। তবে হ্যাঁ, একটানা অনেকক্ষণ হাই গ্রাফিক্স গেম খেললে ফোনটা কিছুটা গরম হতে পারে। কিন্তু এখানে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করার মতো, ফোনটাতে যদিও ফাস্ট LPDDR5X র্যাম ব্যবহার করা হয়েছে, স্টোরেজ হিসেবে দেওয়া হয়েছে UFS 2.2। দেখুন, এই প্রাইস পয়েন্টে এখন কিন্তু UFS 3.1 প্রাইস স্ট্যান্ডার্ড হয়ে গেছে। এর ফলে কি হবে, বড় কোনো অ্যাপ বা গেম খোলার সময় অথবা বড় ফাইল কপি করার সময় ফোনটাকে এর প্রতিযোগীদের তুলনায় কিছুটা স্লো মনে হতে পারে। বলা যায় এটা একটা আপোষের জায়গা।
সফটওয়্যারের দিক থেকে এটি অ্যান্ড্রয়েড 16 বেসড হাই ওএস 16-এ চলে, আর টেকনো এখানে 2টি বড় অ্যান্ড্রয়েড আপডেট আর 3 বছরের সিকিউরিটি আপডেটের প্রতিশ্রুতি দিয়েছে। সত্যি বলতে এই বাজেটে এটা একটা খুবই ভালো পলিসি, যা নিশ্চিত করে যে আপনার ফোনটা আগামী কয়েক বছর নিরাপদ এবং আপ টু ডেট থাকবে। দেখুন, সব ভালো কিছুর মাঝে কিছু না কিছু আপোষ তো থাকেই। তো চলুন এবার সেই দিকগুলো নিয়ে কথা বলি, বিশেষ করে এর ক্যামেরা আর অডিও নিয়ে। এত কিছুর পর স্বাভাবিকভাবেই মনে প্রশ্ন আসে যে আচ্ছা, এর ক্যামেরা পারফরম্যান্স তাহলে কেমন? এর ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা মূল সেন্সর আর সাথে একটা 2 মেগাপিক্সেলের ম্যাক্রো লেন্স। সেলফির জন্য সামনে আছে 13 মেগাপিক্সেলের ক্যামেরা। দিনের বেলায় মানে পর্যাপ্ত আলোতে এর মূল ক্যামেরাটা বেশ ভাইব্রেন্ট আর ডিটেল সহ সুন্দর ছবি তোলে। তবে আলো একটু কমে এলেই ছবির কোয়ালিটি কিছুটা ডাউন হয়ে যায় এবং ছবিতে নয়েজ দেখা যায়। তবে আমার মতে সবচেয়ে বড় হতাশার বিষয় হলো এই বাজেটের একটা ফোনে কোনো আলট্রা ওয়াইড লেন্স নেই। মানে বন্ধুদের সাথে গ্রুপ ছবি তোলার সময় বা কোনো বড় জায়গার সুন্দর দৃশ্য ক্যামেরাবন্দি করার ক্ষেত্রে এর অভাবটা আপনি ভালোভাবেই টের পাবেন। অডিওর ক্ষেত্রেও ঠিক একই রকম একটা বড় আপোষ করা হয়েছে। ফোনটা ডলবি অ্যাটমস সাপোর্ট করে, যেটা হেডফোনে ব্যবহার করলে আপনি বেশ ভালো অভিজ্ঞতা পাবেন। কিন্তু সমস্যা হলো এতে স্টেরিও স্পিকার নেই, আছে মাত্র একটা বটম ফায়ারিং স্পিকার। ফলে মুভি বা ভিডিও দেখার সময় সাউন্ডটা একদিক থেকে আসে, যা একটা ইমার্সিভ অডিও এক্সপিরিয়েন্সের জন্য যথেষ্ট নয়। আচ্ছা, আপোষের কথা তো অনেক হলো, এবার চলুন সেই ফিচারটার দিকে যাওয়া যাক যেটা এই ফোনটাকে সবার থেকে একদম আলাদা করে তুলেছে, আর সেটা হলো এর অসাধারণ ব্যাটারি। হ্যাঁ, এটা এই ফোনের আসল হিরো। 8000 মিলিঅ্যাম্পিয়ারের বিশাল এক ব্যাটারি। সাধারণ ব্যবহারে এই ফোনটা অনায়াসে 2 থেকে 3 দিন পর্যন্ত চলে যাবে। আর যারা হেভি ইউজার তারাও 10 থেকে 12 ঘন্টা স্ক্রিন অন টাইম আশা করতে পারেন, যা এই সেগমেন্টে অন্য কোনো ফোনে পাওয়াটা প্রায় অকল্পনীয়। এখন প্রশ্ন হলো, এত বড় ব্যাটারি চার্জ হতে কতক্ষণ সময় লাগে? এর জন্য বক্সে 45 ওয়াটের একটা ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। এটা দিয়ে মাত্র 36 মিনিটে ফোনকে 0 থেকে 50% পর্যন্ত চার্জ করে ফেলা যায়। আর পুরোপুরি মানে 0 থেকে 100% চার্জ হতে প্রায় 1.5 ঘন্টার মতো সময় লাগে, যা এই বিশাল ব্যাটারির তুলনায় বেশ ফাস্ট। অন্যান্য ফিচারের দিক থেকেও ফোনটা কিন্তু পিছিয়ে নেই। এতে পুরো 20টা 5G ব্যান্ডের সাপোর্ট রয়েছে, যা একটা ফিউচার প্রুফ কানেক্টিভিটি নিশ্চিত করে। এর সাথে NFC, IR ব্লাস্টার এবং কিছু দরকারি AI টুলসও দেওয়া হয়েছে, যা আমাদের দৈনন্দিন জীবনকে আরও একটু সহজ করে তুলতে পারে। তো এতক্ষণ ধরে আমরা ফোনটির প্রায় সব কিছুই দেখলাম, ভালো মন্দ সব দিক নিয়ে আলোচনা করলাম। এবার সময় হয়েছে একটা চূড়ান্ত সিদ্ধান্তে আসার। চলুন শেষবারের মতো এক নজরে দেখে নিই এর ভালো এবং মন্দ দিকগুলো। ভালো দিকের মধ্যে অবশ্যই আছে এর অনন্য স্লিম ডিজাইন, দানবের মতো 8000 mAh ব্যাটারি আর ফ্ল্যাগশিপ গ্রেডের দারুণ ডিসপ্লে। অন্যদিকে যে বিষয়গুলো আরও একটু ভালো হতে পারত সেগুলো হলো স্টেরিও স্পিকার ও আলট্রাওয়াইড লেন্সের অভাব এবং কিছুটা স্লো UFS 2.2 স্টোরেজ। তাহলে চূড়ান্ত রায় কি? আমার মতে আপনি যদি এমন একটা ফোন চান যা দেখতে অসাধারণ, হাতে নিলে প্রিমিয়াম ফিল দেয় এবং যার ব্যাটারি নিয়ে আপনাকে বিন্দুমাত্র চিন্তা করতে হবে না, তাহলে টেকনো পোভা কার্ভ 25G আপনার জন্য একটা চমৎকার পছন্দ হতে পারে। তবে হ্যাঁ, আপনার কাছে যদি ক্যামেরা আর সর্বোচ্চ পারফরম্যান্স বেশি গুরুত্বপূর্ণ হয়, তাহলে এই প্রাইস রেঞ্জে বাজারে অন্য বিকল্পগুলো একবার দেখে নেওয়া উচিত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভ কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। দেখা হবে অন্য কোনো বিশ্লেষণে, ভিন্ন কোনো বিষয়ের ওপর।